আমরা শেখ হাসিনার কারণে কি তার বাবার সবকিছু ভুলে যাবো, অবদান ভুলে যাবো কিনা? দেখুন, আমরা যদি আমাদের জায়গা থেকে বলি, আপনি যদি বলেন যে 1952 পর থেকে কিংবা 1956 পর থেকে 1971 পর্যন্ত, 1971-এর 24শে মার্চ পর্যন্ত আপনি যদি আপনার জায়গা থেকে বলেন, শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশের যে 1971 সৃষ্টির পিছনে যে অবদানটুকু রয়েছে, সেটুকুকে ওই জায়গা থেকে তার ওই স্বীকৃতিটি তিনি পাবেন, এটি নিয়ে সন্দেহ নেই। 1972 থেকে 1975-এ তিনি যে পুরো এই যে বাংলাদেশের ইতিহাসটিকে মুজিব বাদ দিয়ে প্রতিস্থাপিত করেছেন, পুরো বাংলাদেশের এই সিস্টেমটিকে একটি বাকশালী সিস্টেম দিয়ে প্রতিস্থাপিত করেছেন। এই যে কালো অধ্যায়গুলো, দেখুন বাংলাদেশকে আজকে কেন এত বড় একটি অভ্যুত্থানের ভিতর দিয়ে যেতে হবে, কেন 2000 মানুষকে আমার প্রাণ দিতে হবে, অর্ধলক্ষ মানুষকে রক্ত দিতে হবে? 1972-এ তার হাতে কিন্তু ওই সময় যে ম্যান্ডেটটি ছিল, পুরো বাংলাদেশের শতভাগ মানুষের ম্যান্ডেট নিয়ে 1972 সালে তিনি এই ক্ষমতায় বসেছিলেন। যখন তিনি 10 জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন, তিনি যদি চাইতেন ওই সময় সৎ এবং যোগ্য লোকগুলোকে বেছে নিয়ে ওই বাংলাদেশকে পরের 1-2 যুগে বাংলাদেশে একটি অনন্য অধ্যায় নিয়ে যেতে পারতেন। সেই জায়গায় তিনি কি করেছেন আমরা দেখেছি, স্বজন প্রীতি, ক্ষমতা প্রীতি, পরিবার প্রীতি, কিছু ব্যক্তি প্রীতি, এবং এগুলোর মাধ্যমে আমরা বিগত 16 বছর যা দেখেছি তার একটি বড় চিত্র ওই 3 বছর দেখেছিলাম, যেটি এক পর্যায়ে গিয়ে বাংলাদেশে 1975-এর 15ই আগস্ট ঘটাতে বাধ্য করেছে। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। এই প্রশ্নের উত্তর একটু আপনার কাছ থেকেও নেই। সমন্বয়কদের মধ্যে এমন কথা এসেছে, বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা মানি না, আপনার কাছে কি মনে হয়? না, এটা যদি কেউ না মানে, না মানতে পারে, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হলো কি, ওনারা যখন কথাটা বলেন, যখন মনে করেন আপনি 71, 72, 73, 74, 75 পর্যন্ত যখন বিশ্লেষণ করেন, আমার মাঝে মাঝে আমার এটা আগ্রহ, জানার খুব আগ্রহ, আমি সাজিদের কাছে এটা জানতে চাচ্ছি ওনাদের সোর্সটা কি, ওনারা এটা কোথা থেকে জানেন। 72-এ তো সাজিদের জন্ম হয় নাই, উনি তো তখন দেখেন না একসময় কি হয়েছে, তো ওনারা জানেন কোথেকে? ওনারা জানেন ইতিহাস থেকে। ইতিহাসটা তো কোনো মানুষ লেখে। বাংলাদেশে এই মুহূর্তে 2-3 ধরনের ইতিহাস পাওয়া যায়, যার যার ন্যারেটিভ তার মতো কথা ব্যাখ্যা করেন। কিন্তু তো ওনারা তো কোনো বই পড়ে জেনেছেন, যে বইটা পড়েছেন ওই বইটা তো কোনো মানুষ লিখেছে। তো ওই মানুষটাকে জাস্ট একবার ভাবেন, ওই মানুষটাকে, ওই মানুষ তো কোনো পলিটিক্যাল পার্টি করেন, অথবা কোনো রাজনৈতিক দর্শনের সঙ্গে ওনার এক ধরনের অ্যাফিলিয়েশন আছে। একবার ভাবুন জিনিসটা। তো এইভাবে আমার কাছে মনে হয় শেখ হাসিনা আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন। আবার শেখ হাসিনার এগেনস্টে যারা ছিল, অন্য যারা পলিটিক্যাল, বিএনপিও স্বাধীনতা যুদ্ধের আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। জামাতে ইসলাম তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু তাদের কিন্তু আলাদা একটা ন্যারেটিভ আছে। আপনি জানেন গোলাম আজমের একটা বই আছে, বইয়ের নাম হলো সোনার বাংলা। উনি সোনার বাংলা মানে বই লিখেছেন যে লোকটাকে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন, বলেছেন অফিসিয়ালি। তো এখন যার যার ন্যারেটিভ কিন্তু তার কাছে। তাদের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ যখন আসে, আমি ক্ষমা চাওয়ার প্রসঙ্গে আমি আরো অনেক পরে যাচ্ছি, ওটা ওই প্রসঙ্গটা খুব ইম্পর্টেন্ট না। কিন্তু আমার কথা হলো যার যার অস্বীকার করছেন যে সে সময় তাদের প্রমাণ দিতে হবে যে সে সময় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন বা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, সেটির প্রমাণ তাদের দিতে হবে। প্রমাণ দেবে। আমি তো নিজের পত্র, ওই সময় পত্রিকা দেখেন আপনি, আমি ইতিহাস দেখি, আমি কারো লেখা ইতিহাস আমি দেখতে যাচ্ছি না, আপনি ওই সময়ের পত্রিকাগুলি দেখেন। গোলাম আজম সাহেব তার দলবল নিয়ে, আব্বাস আলী খান, গোলাম আজম এরা ইয়ের সঙ্গে নিয়ে যে মিটিং করতেছে, ওই মিটিং করে বলতেছে যে পাকিস্তানি বাহিনীকে সব ধরনের তারা সহযোগিতা করবে। দ্যাট ওয়াজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন। আমি এর কথা বলি আপনাকে, ওটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, কিন্তু ওই সিদ্ধান্তের আলোকে রাজাকার বাহিনী গড়ে উঠেছিল। সেটা আমি কিন্তু ওই ঝামেলায় যাচ্ছি না। আমার কথা হলো কি, যার যার সিদ্ধান্ত তখন তারা নিয়েছেন, সময়ের প্রেক্ষিতে ওই সময় বুঝে নিয়েছেন। তারপরে কিন্তু আবার যার যার মতো করে পরিবর্তিত পরিস্থিতি, যখন পাকিস্তান থাকলো না, বাংলাদেশ হয়ে গেল, যার যার মতো করে এটা ব্যাখ্যা করেছেন। আমার এই ব্যাখ্যা করলে কোনো সমস্যা নাই, যে যেভাবে ভাবতেই পারে, এই কোনটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার প্রশ্নটা হলো যে যখন আমরা বঙ্গবন্ধুকে বিচার করবো, যখন আমরা শেখ মুজিবকে বিচার করবো, শেখ মুজিব কিন্তু বঙ্গবন্ধু এটা কিন্তু হয়েছে স্বাধীনতার আগে। ওনাকে স্বাধীনতার আগেই খেতাবটা দেওয়া হয়েছে। আমি কোনো খেতাবের পক্ষে না ভাই। একজন লোক তার বাপ একটা নাম রাখছে, ওর সঙ্গে একটা উপাধি যোগ করতে হবে, আমি তার পক্ষে না। কিন্তু দিয়েছে বাংলাদেশ, ভালোবেসে দিয়েছে, দায় দিয়েছে। 24শে মার্চ পর্যন্ত ওনার ভূমিকা সার্জিস বললো, এটা হলো বিতর্কের ঊর্ধ্বে, আমি অস্বীকার করি না। 25শে মার্চ, হ্যাঁ আমি মনে করি, আমি যতটুকু পড়েছি এবং তখন আমি তখন ছোট, কিন্তু বুঝি, তখন বুঝি 25শে মার্চ অনেকে বলে যে ওয়ালেসি কি না কি করছেন, আমি এগুলো বিশ্বাস করি না। এবং বরঞ্চ আমি তাজউদ্দিন আহমেদের মেয়ের যে ভাষ্যটা, এটাকে আমি মনে করি যে সঠিক না হতে পারে, যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে যাননি ভাই। উনি কেন যাবেন? উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট পেয়েছিলেন। উনার স্বাধীনতা ঘোষণা করতে হবে, উনি করেন নাই। এটাই সত্য। যারা এখন বলে তুমি স্বাধীনতা ঘোষণা করেছেন, এটা ঠিক না, আমি মনে করি না। আবার আমারও ভুল হইতে পারে, কিন্তু আমি মনে করি না। কিন্তু এসব সত্য মানলেও তারপরে উনি দেশে, মানে উনি অত্যন্ত ব্যর্থ শাসক ছিলেন, অত্যন্ত ব্যর্থ। কারণ তখন আমি জানি 74-এর দুর্ভিক্ষ, আমি নিজে আমার অভিজ্ঞতা আছে, আমি তখন জ্ঞান আছে আমার, তখন আমি ক্লাস 8-এ পড়ি 74 সালে। আমি না খেতে, আমি আটার যাও খাইছি ভাই, আমি নিজে খেয়েছি। আটার যাও বুঝেন, ওই জেনেতে পোস্টার লাগায়, আটা গুলা, ওইটা আমি খেয়েছি, ওইটা খেয়ে আমার জীবন ধারণ করেছি, আমি জানি এগুলো। কিন্তু এই সমস্ত অপকর্ম, সমস্ত অযোগ্যতা সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক হলো
শেখ মুজিবুর। ধন্যবাদ কামাল। এই যে সরকার তাদের কলেবর বাড়াচ্ছে, ছাত্র আন্দোলনে যারা আছেন বৈষম্য বিরোধী তারা তাদের আক্ষেপের জায়গা নিয়ে কথা বলছে, জনগণের জায়গাটা আসলে কোথায়? আমরা যে জন্য অভ্যুত্থানের পরবর্তীতে আমরা মনে করলাম যে জনগণ সবাই স্বাধীনতা ফিরে পেয়েছে, তাদের সকল সমস্যা দূর হয়ে যাবে, জনগণের সমস্যা কি দূর হয়েছে? জনগণের জায়গা হলো দর্শকের জায়গায়, বুঝছেন? এই সিনেমা দেখেন না, ভিলেন এসে নায়কের ঘুষি মারলো, তখন আপনার মনে হয় যে আহা আমি ঘুষি মারতে পারতাম। আপনি জীবনে মারতে পারবেন না, আপনি দেখবেন খালি আহা উহু করবেন অথবা হাততালি দিবেন, আর কিছু করতে পারবেন না। এই যে জনগণের জায়গা, সেই জায়গায় এই হলো রিয়েলিটি। কে কেন কি হচ্ছে কোন জবাব দিতে কারো আছে? আমরা তো একটা জবাবদিহিমূলক শাসন চাই, জবাবদিহিমূলক প্রশাসন চাই, কোনো আছে? কোনো কিছু নাই। কিন্তু সিদ্ধান্ত কারা নেন? সমন্বয়কদের মধ্যে সিদ্ধান্ত কারা নেন? কেননা আপনাদের একটি বিষয় 11 দলের বিরুদ্ধে যে রিট করা, সেটি প্রসঙ্গে আপনাদের একজন সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন যে 11 দলের বিরুদ্ধে রিট ছাত্রদের নয়, হাসনাত সার্জিসের ব্যক্তিগত। আপনারা কি ব্যক্তিগত মতামতটিও ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেটি প্রকাশ করছেন? দেখুন, আপনাকে একটি জিনিস স্পষ্ট বলি। প্রথম কথা হচ্ছে, আমাদের যে সামগ্রিক ডিসিশন হয়, ওই ডিসিশন গুলোতে আমাদের প্রচুর ডিসকাশন হয়। যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে আমাদের প্রচুর, আমরা আমাদের জায়গা থেকে আর্গুমেন্ট করি এবং ফাইনালি প্রোস এন্ড কনস সবকিছু চিন্তা করে আমাদের যে জিনিসটি মনে হয় যে লজিক্যাল, আমরা ওই ডিসিশনে যাই। শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের 16টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। সেই সাথে আরেকটি স্ট্যাটাস, তার উপর খুনি হাসিনা তেলবাজরা উপদেষ্টা হচ্ছে। আপনার এই আক্ষেপের কারণটুকু দিয়ে শুরু করি। এই আক্ষেপ থাকা তো একদমই স্বাভাবিক আমাদের জায়গা থেকে। কারণ দেখুন, আমরা এটা কখনোই বলবো না যে আপনাকে বাংলাদেশের 8টা যে বিভাগ রয়েছে, 8টা বিভাগের সমান ভাগে ভাগ করতে হবে উপদেষ্টা, কখনোই নয়। কিন্তু আপনার যখন প্রায় 23 থেকে 25 জন উপদেষ্টা থাকে, তখন আপনার বাংলাদেশে প্রায় 3টি জেলা, আমি যদি বলি 3টি বিভাগ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এই যে 3টি বিভাগে প্রায় আপনার 20টি জেলা রয়েছে। 20টি জেলায় এমন 2 থেকে 3 জন মানুষও কি ছিল না, যে 2 থেকে 3 জন মানুষ এই উপদেষ্টা পরিষদে যাওয়ার জন্য কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো ক্রাইটেরিয়াতে যোগ্য? অবশ্যই আমাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে মনে করি সেটি ছিল। কিন্তু এই জায়গায় এই যে উপদেষ্টা পরিষদের নতুন যে সংযোজনটি হয়েছে, আমার জায়গা থেকে বা আমরা উত্তরবঙ্গের যারা রয়েছে বা আমরা সামগ্রিকভাবে আমাদের জায়গা থেকে মনে করি এই জায়গায় অবশ্যই যেভাবে আসলে উপদেষ্টা বাছাই করা উচিত ছিল, কিন্তু কিংবা একটি দেশের এই যে একটি সমতা নিশ্চিত করা উচিত ছিল। কারণ খুব স্বাভাবিকভাবেই একটা মানুষের জন্মস্থানের প্রতি ওই যে একটি আলাদা আকর্ষণ কিংবা টান, এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জায়গা থেকে আমরা যখন দেখি, এটি আরো সবচেয়ে বেশি দৃশ্যমান হয় এবং আকর্ষিত হয় যে নির্দিষ্ট একটি বিভাগ থেকে আমার 13 জন উপদেষ্টা, অর্ধেকেরও বেশি। তখন এই জিনিসটা আমার মনে হয় যে যখন আমার মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের এবং তারপরে এতজন উপদেষ্টা ওই একটি জায়গা থেকে, তাহলে আমরা মনে হয় ওই যে আমার নির্দিষ্ট একটি জায়গার প্রতি যে আমাদের যে টান, সেই জায়গাটি থেকে বের হতে পারিনি, বরং হয়তো আমরা নির্দিষ্ট কিছু জায়গার বাইরে এখন সেভাবে চিন্তাও করতে পারিনি। আমার খুলনা বিভাগ রয়েছে, আমার বরিশাল বিভাগ রয়েছে, আমার সিলেট বিভাগ রয়েছে। আপনি দেখে থাকবেন এই 3টি বিভাগ থেকে মাত্র 3 জন, অর্থাৎ বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগ থেকে সব মিলিয়ে মাত্র 3 জন উপদেষ্টা রয়েছে। এই জিনিসটি, এই যে রেশিওটি, খুবই দৃষ্টিকটু এবং এটাতে আসলে যে কারো জায়গা থেকে এই যে অভিযোগটি আসা যৌক্তিক মনে করি। জনাব সার্জিস আলম, আপনাদেরকে বলা হয় যে সরকারের সব থেকে কাছের মানুষ বা সরকারের একটা অংশ মনে করা হয়, তাহলে কি এখানে প্রশ্ন চলে আসে না, মানে আপনারা যদি এটার বিরোধিতা করেন তাহলে সিদ্ধান্তটা আসলে কোথা থেকে আসছে? এখানে আপনাদের ইনভলভমেন্টটা ছিল। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা আসলে স্পষ্ট করা প্রয়োজন। আমাদের 2 জন শিক্ষার্থী প্রতিনিধি এবং সবশেষে আরেকজন দিয়েছেন, 3 জন বর্তমানে সরকারে রয়েছেন। তারা যখন সরকারের দায়িত্বে থাকেন তখন তারা সরকারের অংশ, সরকারের প্রতিনিধি। তারা যখন সেই জায়গাটি থেকে আলাদা হয়ে আমাদের সাথে কথা বলেন বা মিশেন, তখন একটি আলাদা সম্পর্কের জায়গা থেকে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কখনো নিজেদেরকে সরকারের অংশ মনে করি না। তাদেরকেও যখন থেকে তারা সরকারে গিয়েছে, আমরা তাদের সাথেও ঠিক সেভাবে আমাদের তাদের প্রতি কথা, আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা কিংবা তাদের সাথে যে তাদের সমালোচনা করা গঠনমূলক, এই জায়গাগুলো আমরা তাদেরকে সরকারের জায়গা থেকে রেখে করি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আমরা দেখেছি, আমরা যেভাবে দেখেছি গণভবন থেকে কিংবা টুঙ্গিপাড়া থেকে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে ডিসিশন হয়েছে, সিন্ডিকেট কে চালাবে সিদ্ধান্ত হয়েছে, মিডিয়াকে রাজ করবে সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করেছি এই ক্ষমতার অপব্যবহার করা এই তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি রয়েছে, তাদের কোনোদিন এটি ক্ষমতার অপব্যবহার তারা করতে পারে না, তাদের সাথে এটি যায় না। এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিডের সাথে এটি যায় না। আমরা আমাদের জায়গা থেকে সরকার এবং যারা স্টুডেন্ট রয়েছে, ছাত্র জনতা রয়েছে, তাদের প্রতিনিধি রয়েছে, তাদের মধ্যে স্পষ্ট একটি দেয়াল রাখতে চাই, যেখান থেকে আমরা আমাদের জায়গা থেকে এই সমালোচনার তীরে যেন তাদেরকে আমরা বিদ্ধ করতে পারি। আজকে দেখুন, যদি ব্যাপারটা এমনই হয় যে আমাদের দ্বারা এই উপদেষ্টারা তাদের জায়গায় নির্ধারিত হয়ে থাকে, তাহলে আজকে ওই সমন্বয়করাই আবার কিভাবে ছাত্র জনতাকে একসাথে নিয়ে তাদের বিরুদ্ধে ওই জায়গায় নামে? যদি আমাদের দ্বারা নির্ধারিত হতো, তখন আমরা তাদের বিরুদ্ধে নামতাম না। সেটি আসলে চলে আসছে যে সরকার আসলে শপথ গ্রহণ সময়টুকু হতে বলে যে আমরা ছাত্র জনতার সরকার, ছাত্ররা আমাকে এখানে আসলে নিয়োগ দিয়েছে। সেই জায়গা থেকে যখন আমরা একজন সমন্বয়কে কান্নারত অবস্থায়, এটা টেলিভিশন চ্যানেলে সমন্বয়ক আমরা হান্নানকে দেখেছি, কান্নারত অবস্থায় তিনি আক্ষেপ করে বলছিলেন যে আমরা আসলে কি চেয়েছিলাম কিন্তু আমরা আসলে কি দেখতে পাচ্ছি। সেই প্রসঙ্গ নিয়ে একটু আসবো। যারা মাসুদ কামাল, আপনার কাছে আসি এই প্রসঙ্গ নিয়ে।
আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া এবং ফ্যাসিবাদের দোষীদের পুনর্বাসনের প্রতিবাদে আজ বিক্ষোভ হয়েছে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা ছিল, ছাত্র সমন্বয়করা ছিল। সুবিধাভোগীরা আসলে কারা এই সুযোগগুলো এনেছে? হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে এই যে যারা হচ্ছে যাদের কোনো অবদানও নেই, ফেসবুকে মাত্র একটা দুটা স্ট্যাটাস দিয়ে তারা হচ্ছে এখানে হচ্ছে স্থান পাচ্ছে, সেই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি একটা কথা বলি, এই যে সরকার, হাসিনা সরকারের পতন হয়েছে না, এটা কিন্তু কোনো স্বাভাবিক উপায়ে পতন হয়নি, এটা কোনো সাংবিধানিক উপায়ে পতন হয়নি। এটা হলো ছাত্র জনতার যে ক্ষোভ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ওনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, রিয়েলিটি। তো হাসিনা চলে যাওয়ার পর যে সরকারটা আসবে, সেই সরকারটা কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে, এই প্রত্যাশার করাটা কিন্তু আমি কোনো অন্যায় মনে করি না, এবং এটাই স্বাভাবিক। আমরা সেই প্রত্যাশাই করেছি। ইন্টারেস্টিং হলো কি, প্রথমে সব মিলে 21 জন হলো এতদিন, আজকে আরো 3 জন, মোট 24 জন উপদেষ্টা। এই 24 জন উপদেষ্টার মধ্যে আমি তো মনে করি 5 থেকে 6 জন ছাড়া বাকিদের এই গণঅভ্যুত্থান, এই যে আপনার যে অভ্যুত্থানটা হয়েছে, যে আন্দোলনটা হয়েছে, ধরেন আমি যদি আপনার জুলাই মাসটা ধরি এবং এখানে আরো 5 দিন ধরি, এই আন্দোলনের সঙ্গে তাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না, কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না। তারা এক খোঁচা লেখেও নেই কোথাও, তাদেরকে যোগ্যতার ভিত্তিতে শুধু তাদেরকে যুক্ত করা হয়েছে। তাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। তারা এই আন্দোলনটাকে আসলে ওনই করে না, ওন করে না। এমনকি এখানে আমি ডক্টর ইউনুসও রাখি, ইনক্লুডিং ডক্টর ইউনুস, উনিও এই আন্দোলনের সঙ্গে মেন্টালি, ফিজিক্যালি ইনভলভ ছিলেন না। ওনাকে তারা জোর করে নিয়ে আসছে। ওরা দেখছে যে ভাই আমার একজন লোক লাগবে, যে লোকটা নাকি সবার কাছে গ্রহণযোগ্য, এবং যে লোকটা ওই সরকার দ্বারা নির্যাতিত, তারা একটা লোক গ্রহণযোগ্য লোক হিসেবে ডক্টর ইউনুসকে নিয়ে আসছে। খুবই উত্তম, আমি ইউনুসের নির্বাচনের কোনো আপত্তি করছি না, কিন্তু ইউনুস সাহেব যাদেরকে নির্বাচন করলেন এদের কোনো ইনভলভমেন্ট নাই, এটাই রিয়েলিটি। ধরা যাক হাইপোথেটিক্যালি যদি এই সরকার ব্যর্থ হয়, ধরা যাক এই সরকার পারলো না, ব্যর্থ হয়ে গেল, আমি আশা করি না, আমি স্বপ্নে কল্পনাও করি না ব্যর্থ হবে, তবে ধরা যাক হাইপোথেটিক্যালি ধরলাম ব্যর্থ হয়ে গেল, এই যে যাদের কথা বললাম এদের কোনো কিছু হবে না। বিপদে পড়বে কে? এই 3 ছাত্র প্রতিনিধি যারা আছে সরকারের মধ্যে, ডক্টর আসিফ নজরুল বিপদে পড়বেন, আরো কয়েকজন এরকম, এই হাতে কোনো 5-6 জন লোক বিপদে পড়বে, আর কেউ বিপদে পড়বে না। তারা অবসরপ্রাপ্ত ছিল, আবার অবসর জীবনে চলে যাবে, কোনো সমস্যা, কোনো সমস্যা হবে না ভাই। এইটা ডক্টর বিদেশ চলে যাবে, কোনো সমস্যা নাই। এইটাই হলো রিয়েলিটি। আমাদের উচিত ছিল, ডক্টর ইউনূসের সমস্যাটাকে আমি বলি, উনি আসলে এই দেশের আমাদের গর্ব, উনি এই দেশের জন্য অনেক সম্মান বিদেশ থেকে নিয়ে আসছেন, এগুলো সব বাস্তবতা। আর পাশাপাশি এটাও বাস্তবতা, উনি এই দেশকে অত ভালোভাবে গত 15-20 বছরে চিনেন নাই। এই দেশের মানুষ সম্বন্ধে ওনার ধারণা খুব কম, উনি বিদেশের মানুষ সম্পর্কে ধারণা বেশি। ওনার বছরের বেশিরভাগ সময় উনি দেশের বাইরে থাকতেন, কাজে উনি যাদেরকে চেনেন উনি মনে করেন যে এটাই বোধহয় জগৎ। উনি যে লোকটাকে ভালো হিসেবে জানেন, উনি মনে করেন এছাড়া বোধহয় বাংলাদেশ আর কোনো ভালো লোক নাই, এই জন্য উনি ওই লোকগুলিকে নিয়ে আসছেন। ওই যে অনেকে ফান করে বলতে যে এটা হলো এনজিওগ্রাম সরকার, কেন বলতে উনি নিজে এনজিও করেন, ওনার বাড়ি চট্টগ্রাম, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এই মিলে হলো এনজিওগ্রাম। উনি এর বাইরে আর কাউকে ভালো লোক হিসেবে চিহ্নিত না, উনার তো সে চেনার এটা স্বাভাবিক না, এটা কিন্তু অন্যায় কিছু না, একটু স্বাভাবিক জি একটু জিজ্ঞেস করি। হয়েছে।